যেটা টাকা বেতন ছিল, ঠিক হ্যাঁ, হিরো হিরোইন কেন্দ্রিকই সমালোচনা করে বা তাদেরকে নিয়ে রিভিউ লেখে, লোকে তো বলে চলে যাবে ঘাটিয়া ছবি, এই ইমোশনাল হয়ে পড়ছি আমি। সোমস থট চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা, এরকম ইন্টারভিউ যেমন দেখবেন। এখন বাংলা ছবির যে নির্ভরযোগ্য একজন অভিনেতা হয়ে গেছে সেটা হচ্ছে দেবদা। তুমি সিরিয়ালও করতে পারো, তুমি তো এখন সব ছবিতে মোটামুটি একটা টুকরো টাকাটা চরিত্রে দেখা যাচ্ছে। ওই আর কি, আসছে সব রকম ক্যারেক্টার, মানুষ ভরসা করছে, মানুষের দেখতে ভালো লাগছে এবং যারা নির্মাতা তাদেরও পছন্দ হচ্ছে আমাকে। দেখা যাক, করে যাচ্ছি বড়জের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আর কি। তুমি বাড়ি তো তোমার মফস্বলের দিক, বাড়ি আমার হাওড়া, হাওড়া জেলায় বালি এলাকায় বাড়ি আমার। ওইখান থেকে এই বিষয়গুলো তো মানে একটা যাতায়াতের ব্যাপার রয়েছে, হ্যাঁ, ব্যাপারটা ওটা তো কেমন ছিল? মানে শুরুটা তো আমি থিয়েটারের মানুষ ছিলামই, তার সঙ্গে একটা চাকরি করতাম মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেটা 2018 ছেড়ে দিয়ে অভিনয়টা করব বলেই ভাবি আর কি পুরোটা। থিয়েটারটা করতাম এবং শেষ যে সৌমিত্রবাবুর যে দল ছিল আর কি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আমাদের স্যার, ওনার দলে আমি দীর্ঘদিন কাজ করেছি শেষ দিকটা আর কি, ওনার মেয়ে পৌলমিদির নির্দেশনায়। তার সাথে আরও 2-3টে দলে করতাম, চেতনাতে করি নীলদাদের দলের সঙ্গে, এবং সেখান থেকেই চাকরি ছাড়ার পরে ভাবলাম যে টেলিভিশনের টুকটাক কাজ, সিনেমার কাজ আর নাটক নিয়ে আমার চলে যাবে আর কি। কিন্তু তারপরে লকডাউন হলো 2020-তে, তো তারপরে সামলে উঠেছি। তারপর মনে হয় একটা না এখন দেখে যাচ্ছে একটা প্রত্যেকটা ছবিতে দেবদা থাকবে, কাজ আসছে। সত্যি কথা যেটা পাওয়া হয়তো সৌমিত্রবাবু স্যারেরই আমার আশীর্বাদ, কাজ করে যাচ্ছি আর কি এখনও। জিনিস তুমি খুব ভাইটাল কথা বললে যে তুমি এমএনসির মতো কোম্পানি থেকে তুমি ছেড়ে এসছো, মানে যেটা 50,000 টাকা বেতন ছিল, ফিক্সড স্যালারি আমি ড্র করতাম প্রতি মাসে, সেটা আমি 2018 ছেড়ে দিলাম। মানে একদিকে আমাকে তাড়িয়েই দেওয়া হলো, কারণ আমি রেগুলার সময় দিতে পারছি না, ট্যুরের চাকরি ছিল, ট্যুর করতে পারতাম না, তো ছেড়ে দিয়ে এবার তারপরে একটা চাকরি জয়েনও করি, কিন্তু সে আর করতে পারলাম না। মানে মন ফোন করছে, কান্নাকাটি ভাব আসছে যে না, এখানে আমার জায়গা নয়, আমি অভিনয়ের জায়গাতেই যাই। আবার অভিনয় করতে লাগলাম। আসলে অনেকটা বড় বয়সে আমি রিস্কটা নিয়েছি, মানে আমার মেয়ে তখন ক্লাস 7-8-এ পড়ে, তখন আমি রিস্ক নিয়েছি আর কি, যেটা অনেক তো একটা কঠিন ব্যাপার ছিল। মানে তুমি যে বয়সে নিয়েছো, মানে ইয়াংদের একটা জোশ থাকে না যে তুমি সংসারী মানুষ, তোমার মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে হচ্ছে, সেগুলো বলছি খোলামেলা বলছি। এক্স্যাক্টলি, একদমই। একটা তো সংসারের চাপ থাকেই এই সময়, কারণ তার পড়াশোনা, বাড়ির খরচা সবটাই তো, আমি একাই আর্নিং মেম্বার, তো একটা বড় রিস্ক ছিল। সেই ক্ষেত্রে আমার স্ত্রী, মানে বাড়ির লোকেরা যদি আমাকে হেল্প না করতো এবং সময় দিয়েছিল যে 1 বছর তুমি দেখো, তুমি যদি তোমার জায়গাটা তৈরি করতে পারো এখানে, কোনো অসুবিধা নেই, নয়তো আবার তুমি চাকরিতে ফিরে আসবে। তো সকলের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে এখন অবধি কাজ তো পাচ্ছি, করে যাচ্ছি আর কি। আর আমি কোনো কাজ ছাড়ি না, আমি একদিনের চরিত্র হলেও আমি করি যদি আমি ফ্রি থাকি। সেটা তো একটা প্রোফাইলের জন্য তো খুব ক্ষতিকারক যে ছোট চরিত্রে, মানে এইগুলো তো একটা মানে থাকে এগুলো যে আমি এইসব ভাবিনি কোনোদিন, বুঝেছো তো আগেও। মানে আমাকে কি হয়, অসময়ে যখন কেউ, কথায় আছে না যে অসময়ে যে দেখে তাকে দেখা উচিত, মানে তার কথা শোনা উচিত, সেরকমই কিছু হাউস আছে আমাদের এখানকার, নাম বলছি না, বিখ্যাত হাউস তারা, নাম বলতেও ক্ষতি নেই। সেই সব হাউস SVF যেমন আছে বা দেবের হাউস যেমন আছে, এরা আমাকে অসময়ে কাজ দিয়েছে। তো সেই অসময়ে কাজ দেওয়ার সময় যখন তারা হঠাৎ করে একটা ছোট্ট চরিত্র, এই যেমন কাবলিওয়ালাতে আমি একটা ছোট্ট চরিত্র করছি, 2 দিনের কাজ ছিল আমার, প্রধানে যেমন আমি 3 দিনের কাজ ছিল আমার, ওরা যখন বলেন আমি ওরা যখন বলেন আমি না করতে পারি না, কারণ ওরা আমাকে অসময় দেখেছে। তো তাদের, আমার মনে হয় আমার একটা নিজস্ব দায়িত্ব আছে, যখন ভাবছে এই চরিত্রটার জন্য আমার জন্য, তাহলে নিশ্চয়ই কিছু আছে। তো আমি সত্যি কথাই অভিজিৎদার প্রধান করতে গিয়ে আমারও মনে হয়েছে যে প্রথম 2 দিন আমার কাজই ছিল না কোনো, আমি কেন করছি কাজটা, আমাকে এতগুলো টাকা দিচ্ছে। তো 3য় দিনে কিন্তু যখন আমাকে নিয়ে পড়লো, 3য় দিনে কাজটা করতে গিয়ে আমি তখন বুঝলাম যে না, কিছু একটা হলো। এবং পরে তো ডাবিংয়ে গিয়ে, এবং যখন হল থেকে রেসপন্স আসা শুরু করলো যে ওই সিনটার পরে রেগুলার ক্ল্যাপ পড়ে, এবং প্রচুর মানুষ, নন্দনে গেছি, হল ভেঙেছে, আমাকে প্রচুর মানুষ বলছে দাদা আপনি এক্ষুনি করে, খুব ভালো লাগলো সিনটা, এইটাই পাওয়া, এই জন্য আর কি। একটা জিনিস যেটা তুমি বারবার বলছো যে এই যে অল্প সিনে বাজিমাত করে যাওয়া, এইটাও তো একটা খুব ডিফিকাল্ট। মানে তোমায় পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে না, মানে ছবিতে অনেকক্ষণ ধরে তোমায় দেখা যাচ্ছে না, কিন্তু তোমায় স্বল্প পরিসরে তুমি বাজিমাত করে বেরিয়ে গেলে দর্শক তোমার কথা জানতে চাইছে, এই চ্যালেঞ্জটাকে তুমি কীভাবে সামলে? এইটা আমার কোথাও মনে হয় আমার থিয়েটারের শিক্ষার জন্য, কারণ থিয়েটারে আমি বহুদিন আছে, আমি দহনান্ত বলে একটা নাটক করতাম শূদ্রকে, দেবশঙ্করদা ছিল, আমার চরিত্রটা ছিল একদম শেষের দিকে 2-3 মিনিটের জন্য, কিন্তু আমি থ্রু আউট দ্য নাটক, আমি উইংসের পাশে বসে আমি নাটকটা দেখতাম, দেবশঙ্করদাকে ফলো করতাম, এবং আমি ওই চ্যালেঞ্জটা নিতাম যে যদি গল্পের সঙ্গে চরিত্রটার কোনো একটা লিঙ্ক থাকে, সেইটাকে আমাকে বার করে আনতে হবে। সেইটা যদি বার করি, দর্শকদের মনে আমি হিট করবই। আমি বাবা বেবি করেছি উইন্ডোজের, আমি রিসেন্ট ফাটাফাটি করেছি ওদেরই,
ছোট ছোট চরিত্র কিন্তু লোকের ভালো লেগেছে, মানে ক্যারেক্টারটা বা আমার অভিনয়ের যেটুকু গুণ আছে। অনেকদিন আগে একটা সিরিজেও অভিনয় করেছে। হ্যাঁ, ওই চয়ে গভীর জলের মাছ করেছি ওদের, আরও করেছি ছোটোখাটো, অদিতির একটা কাজ করেছি। তো গভীর জলের মাছ সিজন 2 আসছে, সামনের মাস থেকে শুটিং শুরু হচ্ছে। এই সিরিজে তোমায় কীভাবে দেখতে পাওয়া যায়? এই সিরিজটা অম্লানদার সঙ্গে ওই প্রধান করতে গিয়েই আলাপ। অম্লানদার কাজ আগে দেখেছি, অভিনয় দেখেছি, কিন্তু অম্লানদা ওই একসঙ্গে প্রধান করতে যাচ্ছি গাড়ি করে, তো তখনই কথাবার্তা হতে হতে অম্লানদা বললো যে আমি একটা এরকম ক্লিকের জন্য লিখছি, তখনও নাম ঠিক হয়নি শক্তিরূপে না, তো এখানে একটা চরিত্র আছে দেবনাথ করবে বলে পুরো গল্পটা আমায় শোনায় মোটামুটি, এবং সেখানে বলে যে এই দাদার চরিত্র, যে মেন হিরোইন বাসব দত্তা করছে, তার দাদার চরিত্র কর, এটা খুব ভালো ক্যারেক্টার একটা, হয়তো খুব বেশি পরিসরে নেই কিন্তু যেটুকু আছে কাজের জায়গা। আমার ভালো লাগলো শুনে, এবং সেইখান থেকেই করা, এবং দর্শকদের দেখা যাক কেমন লাগে, কারণ চরিত্রটার মধ্যে তোমার শেডস আছে। দর্শক ভাববে যে লোকটা কি আলটিমেটলি একটা বোনকে যে সমাজের এগেনস্টে গিয়ে লড়ার চেষ্টা করছে, সত্যি কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সে তার পাশে দাঁড়াবে না দাঁড়াবে না আলটিমেটলি, এইটা নিয়ে শেষ হবে গল্পটা আর কি, মানে আমার চরিত্রটা দেখা যাক। আমি যে প্লটটা আমি যেটা দেখছিলাম, মানে খুব ইন্টারেস্টিং একটা প্লট, এবং সাম্প্রতিক সময় আমাদের চারপাশটা যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, ক্লিক যেরকম একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। হ্যাঁ, এই এখন মানে শক্তিরূপের এখন যে গল্পটা এখন আমরা দেখাতে চলেছি, আমরা সেই গল্পটা হয়তো মানুষ সমসাময়িক কিছু ঘটনার সঙ্গে লিঙ্ক করতে পারবে, কিন্তু আমার যেটা ধারণা এই ঘটনাগুলো আজ থেকে নয়, বহু যুগ থেকে চলে আসছে। কিছু আমরা চোখের সামনে আসে, কিছু আসে না। তখন হয়তো অনেক মিডিয়া ছিল না, এখন যেমন সন্দেশখালী যেমন একদম মানে খবরের ছিল না। আমি কারোর এতে যাচ্ছি না, কিন্তু এই ঘটনার সঙ্গে হয়তো সেটার লিঙ্কও নেই, বা কাকতালীয়ভাবে এসে গেছে এখনকার সাথে লিঙ্কটা, কিন্তু যেটা গল্পটার মূল ভিত্তিটা হচ্ছে সেটা হচ্ছে একটা নারীর জয়। শক্তিরূপণ নামটাই আমরা দুর্গার সঙ্গে ব্যবহার করে থাকি, মা দুর্গার সঙ্গে। তো মা দুর্গা কীভাবে মানে সব রকম প্রতিবন্ধকতা কাটিয়ে অসুরকে নিধন করে সমাজের বুকে শান্তি স্থাপন করতে চায়, সেই রকম ধরনেরই একটা গল্প শক্তিরূপণও। সেভাবেই আমরা দেখাতে চেয়েছি যে নারীর জয় হোক, শক্তির জয় হোক, দেখা যাক মানুষের কি প্রতিক্রিয়া হয় এটাতে। আর তুমি বিভিন্ন মাধ্যমে তুমি কাজ করছো, তোমার কি মনে হয় যে তুমি কোন মাধ্যমে তোমার যে অভিনয় সত্তাটাকে সেটাকে সবথেকে বেশিভাবে ব্যবহার করতে পারো, বা যেটা সবথেকে বেশি তুমি খুশি হচ্ছ বা আনন্দ পাচ্ছ? দেখো, থিয়েটার তো আমার বেস, থিয়েটারটা আমার জায়গা। মানে ওই হয় না, মাছকে যদি জল থেকে তুলে দাও তার একটা ছটফটানি থাকে, এবার তাকে অ্যাকোরিয়ামে ফেলবে না তুমি বড় পুকুরে ফেলবে না তাকে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলবে, এরকম সব কিছু ডিপেন্ড হয়। তো থিয়েটারের একটা গ্লানি আছে যে করতে পারছি না থিয়েটারে এই মুহূর্তে, নতুন থিয়েটার। বাকি সবগুলোর আলাদা আলাদা মিডিয়ার কাজের ধরন আছে। মানে আমি থিয়েটারে যেভাবে কথা বলবো, যেভাবে অভিনয় করব, সেটা আমি টেলিভিশনে বা ক্যামেরার সামনে সেভাবে কাজ করব না। চ্যালেঞ্জিং সবকটাই, এটা নয় যে এটা একমাত্র ভালো, ওটা বেশি ভালো, এটা কিন্তু নয়, সবকটাই চ্যালেঞ্জিং জব। কিন্তু সিরিয়াল মানে টেলিভিশনের থেকে সিনেমা বা ওয়েব সিরিজের কাজ করতে পছন্দ হয়, কারণ এর আর্কাইভাল ভ্যালু আছে। আমি আজ থেকে 10 বছর পরে গিয়েও আমার ছবিটা দেখতে পাবো বা আমার কাজটা দেখতে পাবো, কিন্তু টেলিভিশনে সেই সুযোগটা নেই। এবং টেলিভিশনে কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো সবাই জানে, সেভাবেই তাদেরকে কাজ করতে হয়। একদম শেষ মানে আমরা স্ক্রিপ্ট লাস্ট মুহূর্তে পাই, চরিত্র বোঝা উঠে সময় হয় না, সংলাপ ঠিকভাবে নেওয়ার সময় হয় না। মানে ওই তুমি এটা আমি অনেকের থেকে শুনেছি, তাও বিশ্বাসযোগ্য করে তোলো কীভাবে? মানে শুধু তোমাকে নয়, মানে সবাই এটা করে। এইটাই চ্যালেঞ্জিং জব। সেই ক্ষেত্রে যদি দেখি টেলিভিশনের কাজ কিন্তু অনেক চ্যালেঞ্জিং, কারণ আমাদের খুব অল্প সময়ের মধ্যে সেই ক্যারেক্টারটাকে বিল্ড আপ করে সেই সংলাপগুলোকে বিশ্বাসযোগ্যভাবে বলে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিতে হয়। তো এটা একটা খুব টেলিভিশনের কাজটা কিন্তু চ্যালেঞ্জিং জব সেই জায়গা থেকে। সিনেমা, ওয়েব সিরিজ বা এগুলো তোমার আগে স্ক্রিপ্ট পাই, আমরা নিজেকে তৈরি করার সময় পাই, গ্রুমিং হয়, ওয়ার্কশপ হয়। তো এখন সিরিয়ালেও অনেক ওয়ার্কশপ হচ্ছে। তো যে যার নিজের জায়গায় নিজের এটা ধরে রেখেছে, চ্যালেঞ্জিং জায়গাটা আছে সবারই আর কি। আর তুমি প্রধানে কাজ করছো, দেবের সাথে কাজ করছো, তো কেমন অভিজ্ঞতা ছিল? মানে দেবের সঙ্গে আমি এর আগে একটা কাজ করেছিলাম কমলেশ্বর মুখোপাধ্যায়ের নির্দেশনায়, পাসওয়ার্ড বলে। তো ওখান থেকেই আমার ওর সঙ্গে আলাপ। এবারেও দেখা হলো, হট করে জড়িয়ে ধরেছে, কথা বললাম আমরা, কেমন আছো, রুক্মিণী কেমন আছে জিজ্ঞেস করলাম। ছেলেটা না খুব ভালো ছেলে বেসিক্যালি। দেব সত্যি অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো একটা মানুষ এবং কেয়ারিং মানুষ। অভিনয়টা ও করার চেষ্টা করে সবসময়, কত ভালো করতে পারবো। এবং ওর আরেকটা বড় গুণ ইদানিং দেখছি যে ও প্রচুর আমাদের মতো মানুষজনদের নিয়ে, শিল্পীদের নিয়ে কাজ করার চেষ্টা করে। মানে বাঘাযুদ্ধের সময় আমি দেখছিলাম যে প্রচুর থিয়েটারের মানুষজনকে নিয়ে কাজ করার চেষ্টা করছে এবং তাদেরকে ছোট হলেও প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে। এইটা দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে, কারণ তুমি যদি সাউথ দেখো,
ওখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা বিল্ড আপ থাকে। এ নয় কি শুধু হিরো হিরোইন কেন্দ্রিক একটা ছবি হচ্ছে, ওখানে সেই রকম এখানেও যদি দেব বা অন্যান্য হাউসগুলো যেভাবে কাজ করার চেষ্টা করে, দেব যেটা করছে অলরেডি, এটা খুব উপকারে লাগবে, আমাদের ইন্ডাস্ট্রির জন্যই খুব উপকারে লাগবে। এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো, বিশ্বাস করো অনেক বড় মিডিয়া হাউস আছে যারা শুধুমাত্র হিরো হিরোইন কেন্দ্রিক, হ্যাঁ হিরো হিরোইন কেন্দ্রিকই সমালোচনা করে বা তাদেরকে নিয়েই রিভিউ লেখে, কিন্তু ওই ছবিটাতেই যে আরও 5জন বলিষ্ঠ অভিনেতা আছে তারাও সমান তালে ভালো অভিনয় করেছে, তাদের নিয়ে এক লাইনও লেখা হয় না, আমি লেখাও হয় না এবং ইন্টারভিউ নেওয়া হয় না, Interview এবং নেওয়া এটা হয় না। সেই যুগে যুগে হয়ে আসছে। মানে আমার খুব খারাপ এইটা কিন্তু এইটা যতদিন না কাটবে, আমার মনে হয় এখন যা সময় এসেছে, প্রচুর ভালো ভালো ছেলেপুলে এসছে যারা কাজ করতে চায়, যারা ভালো কাজ করতে চায়, তারা যদি সামনে না আসে তো আমাদের ইন্ডাস্ট্রি কিছু কী করে গ্রো করবে, বড় হবে কি করে? সেই একই জায়গায় তো আমরা থেকে যাবো, লোকে তো বলে চলে যাবে ঘাটিয়া ছবি, তখন তো মুশকিলে পড়বো। আমার কি মনে হয় তুমি এটা আনছিলাম না, বাট তুমি বলো যে উনি যেটা বলেছেন একবারে যে ফেলে দেওয়ার মতো সেটাও তো নয়, এবং উনি তুলনা করেছেন বম্বের সাথেও তুলনা করেছেন, আমাদেরটাও করেছে, যে এভারেস্ট থেকে পড়েছে, এটা তো ফ্যাক্ট। আমাদের এমনি আমি নাম বলবো না, কারণ এবার বলতে পারো তুমি যে নাম বললে তোমার কাজ চলে যাওয়ার ভয় থাকবে, হয়তো থাকবে, অবশ্যই থাকবে, কারণ এখানে কাজ করতে গেলে সকলকে নিয়ে চলাটাই দরকার, আমাদের ইন্ডাস্ট্রির কারণ নামে আলাদা করে এ করতে নেই। কিন্তু আমি নাম বলছি না, কিছু ডিরেক্টর আছেন তারা প্রডিউসারদের থেকে টাকা নেন, বা তারাও প্রডিউসাররাও তাকে ভরসা করে টাকা দেয়, কোটি কোটি টাকা দিচ্ছে, তারা ছবি বানাচ্ছে, এবং সেই ছবিগুলো কিন্তু 10 দিনও চলছে না হলে। এরকম বহু ছবি এই লাস্ট কয়েক মাসের মধ্যে আমি বলতে পারি, যেটা বড় কয়েক মাস কি, মানে আমি কয়েক বছর ধরে এই বছর রেওয়াজ ধরে বলতে পারি যে ভালো টাকা পয়সা নিয়ে ছবি এসছে, বিশাল গ্যাঞ্জার করে ছবি হচ্ছে, কিন্তু সেই ছবি বক্স অফিসে দাঁড়াচ্ছে না। ওয়্যারঅ্যাজ একটা 80-90 লাখ টাকার একটা ছবি, খুব ভালো কন্টেন্ট, ভালো গল্প, ভালো অভিনেতা আছে, আমি মাইন্ডেড অভিনেতা বললাম, আমি কোনো স্টার বললাম না, সেখানে কোনো স্টার নেই, সেই ছবি কিন্তু খুব ভালো, সেই ছবি পুরস্কার আনছে বাইরে থেকে গিয়ে, কিন্তু আমার বাংলায় সেই ছবি হল পায় না। এটা খুব কষ্টের জায়গা কিন্তু একটা, মানে আমি নিজে জানি, আমার বন্ধুবান্ধব আছে যারা এই ইমোশনাল হয়ে পড়ছি আমি, তো তারা খুব ভালো ছবি করে। আমি নাম বলছি শঙ্কর দেবনাথ, আমাদের শঙ্করদা, মানে এত ভালো ভালো ছবি করেছে শঙ্করদা, সেই ছবি মানুষ ভালো করে বলে বোধহয় একটা ছবি হয়েছে, দারুণ দারুণ ছবি আছে শঙ্করদার, আরও অনেকে আছে, কুমারদা আছে, তো এদের ছবি আমরা দেখতে পাই না, বা মানুষকে মাসকে দেখাতে পারি না। এবার বললেই প্রশ্ন অনেক উঠবে যে ছবি বিক্রি হতে হবে, স্টার নেই, ভ্যালু নেই, তাহলে তো সত্যজিৎ রায়ও বিক্রি হয়েছেন এক সময়, ঋত্বিক ঘটকও তো ছবি করেছেন, তাদের ছবি বিক্রি হয়নি, তাদের ছবি হয়নি। এবার তুলনা করলে তো সব রকম তুলনাই হয়, কিন্তু যদি একটু প্রডিউসাররা ভাবেন যে যারা এই ধরনের ছবি করতে চায়, একটু তাদেরকে যদি একটু সাপোর্ট করা যায়, আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে এটা অনেক ভালো, কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের পৃথিবীকে রিপ্রেজেন্ট করে এসছে সারা জীবন, আগামী দিনেও করবে, সেটা যদি খুঁজে পাওয়া যায় না পৃথিবীর মান। এটাই হচ্ছে ব্যাপার, পৃথিবীর মানচিত্রতে বাংলা ছবি, হয়তো সেই জায়গা থেকেই উনি বলেছেন অনুরাগ কাশ্যপ যে কোথায় ছিলেন, আর সেই জায়গা আমার মনে হয় কতটা বাংলা ছবিকে ভালোবাসলে এই কথাটা বলা যায়, মানে আমরা তো সবাই এটা তো ভেবেছি বা দেখেছি যে বাংলা ছবির মান পড়ছে, কিন্তু কেউ এটা অকপটে বোধহয় উনি অনুরাগ কাশ্যপ বলেই বোধহয় এটা বলা সম্ভব, বলেছেন, এই কারণেই হয়তো বলেছেন, মানে দলে থেকে তো আর দলের বিরোধিতা করা যায় না। এবার সমালোচনা, তার পর্যালোচনা অনেক কিছুই হয়, তাকে কাটারও জায়গা আছে, কিন্তু কোথাও হলে কিছুটা তো হলে সত্যি, সেটা হয়তো আমাদের প্রডিউসার ডিরেক্টররা হয়তো তারাও বুঝতে পারছে যে অনেক তো ট্র্যাশ ছবি হচ্ছে, বড় বড় বাজেটের ছবি হচ্ছে, সেগুলো একদম ট্র্যাশ বেরিয়ে যাচ্ছে পুরো। এবার কমার্শিয়াল ছবি থাকলে চলবে না, এটাও তো ফ্যাক্ট, কমার্শিয়াল দরকার আছে, কিন্তু কমার্শিয়ালের মধ্যেও তো হীরক রাজার দেশে কমার্শিয়াল ছিল না, গোপীগাইন বাগামাইন কমার্শিয়াল ছিল না, মৌচাক, মানে মৌচাক কমার্শিয়াল ছিল না, তুমি ধন্যী মেয়ে কমার্শিয়াল ছিল না, তো ছিল তো, এই মানুষগুলো তো মানে এখন একটা অদ্ভুত দেখে ঘোলাটে একটা ছবি হয়ে গেছে, মানে না মাসকে ক্যাটার করছেন, কি হয়েছে মানে মানে প্রচণ্ড ইন্টেলিজেন্স দিতে দিতে আঁতেল ছবি যেটা বলি, এত বেশি আঁতলামি করতে শুরু করেছে, সাধারণ মানুষ বুঝতে পারছে না। এই যে আমি কয়েকটা শর্ট ফিল্ম দেখি, সেই শর্ট ফিল্মের গল্পগুলোই অন্যরকম, অনেক মানে মানে জীবন থেকে তোলা গল্প, মানে এই গল্পগুলো সাধারণত কেন যে হয় না বুঝতে পারি না। চাকরি না হোক, বাংলা ছবি ভালো হোক, এটাই তো কাম্য সবসময়। বাংলা ছবিতে কাজ করি, বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো রকম মানুষ যে আমাদের সঙ্গে আছে এখনও, এটাও ঠিক যে দর্শক যে এতগুলো বাংলা ছবি বেরোয়, সেই জায়গায় তারা দেখতে কটা যায়, এটাও একটা ফ্যাক্ট। দর্শকও তো আমাদের সেরকম যে দেখবো না, আরে বাংলা ছবি আগেই দেখবো না বলে দেয়, পরে গিয়ে দেখলে হয়তো সেই ছবিটা যখন পুরস্কার ওটিটিতে দেখছে। তো প্রডিউসাররাও বা কী করবে, কোথায় যাবে, টাকা ইনভেস্ট করে যদি টাকা তুলতে না পারে, সেই বা আর কী করবে আলটিমেটলি, এই সব নিয়েই চলবে আর কি। যদি এই সিরিজটা নিয়ে তুমি বলো।
হ্যাঁ, ক্লিকে এই নতুন সিরিজটা আসছে, শক্তিরূপেণ, অম্লানদার লেখা, সাহেবদার ডিরেকশনে। ছবিটা সমাজের কথা বলবে, নারীর কথা বলবে, নারীর উত্থানের কথা বলবে, সমাজের একটা নোংরা দিক হয়তো তুলে ধরবে, কিন্তু তার এগেনস্টে ভালো মানুষরাও যা আছে সেটাও তুলে ধরবে হয়তো। আমিও আছি একটা ছোট্ট অংশে। আপনাদের আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি ক্লিকের প্ল্যাটফর্মে দেখা যাবে, ওটিটিতে, শক্তিরূপেণ। দেখবেন সবাই। তোমার সঙ্গে অনেকদিন পরে আবার দেখা হলো, আড্ডা মেরে ভালো লাগলো। অনেকগুলো মনের কথা বলতে পারলাম, কারণ আমাদের তো আর তথাকথিত বড় মিডিয়া হাউসদের সঙ্গে যোগাযোগ হয় না। হয়তো আগামী দিনে হবে, কেন হবে সেটাও হয়তো সৌম্যকে আমি আলাদা করে অফ ক্যামেরা বলবো, তখন হয়তো বলবো কেউ যদি প্রশ্ন করে কিছু। কারণ আমি মনে করি সৌম্য, সত্যি কথা, আমি এখনও অত বিশাল জায়গায় পৌঁছইনি যে আমি এত কথা বলতে পারি। হয়তো অনেক কথা বলে দিলাম, লোকের হয়তো খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু আমারই তো ইন্ডাস্ট্রি, আমি তো কাজ করি, আমারই তো জায়গা, আমি তো এদেরকে দেখে বড় হয়েছি একটা সময়। তো সেই গ্লানি থেকে, কষ্ট থেকে বলে ফেলা আর কি কথা। সৌম্যস থট চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা। এরকম ইন্টারভিউ যেমন দেখবেন, আরও ভালো কন্টেন্টও দেখতে পাবেন আপনারা। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।